আচ্ছা, এই যে পান্ডাপাড়া শেষবাতি সার্বজনীন দুর্গাপুজো উৎসবের 50 বছর পূর্তির সময় আপনি যে পান্ডাপাড়া শেষবাতির পুজো মণ্ডপে আপনি যে অতীত বর্তমান নাটকটি অভিনয় করেছিলেন, সেই নাটকটির সেই দিনের অভিনয় এবং সেই নাটকটি সম্পর্কিত কিছু কথা আমাদেরকে যদি একটু বলেন। নমস্কার। বিষয়টা হচ্ছে, ডিটেলে বলতে গেলে তো অনেক বড় কিছু হয়ে যায়। আমি যতটা সংক্ষিপ্ত করা সম্ভব সেভাবেই বলবো। সেটা হচ্ছে আন্তন চেকভের সোয়ান সং যে নাটক, সেই নাটকের ভাবানুবাদ করেন হচ্ছে অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার নানা রঙের দিন নাটকের মাধ্যমে। অজিতেশ বাবুর সাথে যে কোনোভাবেই হোক 1977 সালের অক্টোবর নভেম্বর মাসে আমার একটা পরিচিতির সুযোগ হয় এবং তিনি দীর্ঘ যে কদিন বেঁচে ছিলেন তারপরে সেই কদিন তার সাথে একটা সখ্যতা আমার তৈরি হয়েছিল, যেটা নিয়ে কোনো আলোচনা আমি এখানে প্রাসঙ্গিক বলে মনে করছি না। সেরকমই জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে তাদের সোশ্যালে নানা রঙের দিন নাটকটি করতে উনি আসেন এবং সেখানে উনি আমাকে যেতে বলেছিলেন এবং আমি গিয়েছিলাম। তার নাটক স্বয়ং মঞ্চে দেখেছি এবং কিভাবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় একটা মঞ্চে দাঁড়ালে তার 70% মঞ্চ উনি একাই দখল করে ফেলেন, তার প্রত্যক্ষ প্রমাণ আমি সেদিন পেয়েছি। এই যে আন্তন চেকভের সোয়ান সং এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন, এই দুটো নাটকে আমি অনুপ্রাণিত হয়ে আমি রচনা করি 1978 সালে প্রগতি স্থাপন হওয়ার 2 বছর পর অতীত বর্তমান। এই অতীত বর্তমান উত্তরবঙ্গ, কলকাতা এবং এলাহাবাদ মিলে প্রায় 150 রজনীর বেশি অভিনীত হয়েছে, যেটাকে একটা মার্ভেলাস ড্রামা বলা যেতে পারে। কিন্তু প্রেক্ষাপট তার উপযুক্ত না হলে কি প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে সেই নাটকটা মঞ্চস্থ করতে আমরা বাধ্য হয়েছিলাম, তারই একটু ছোট্ট বিবরণ আমরা দেব। সেটা হচ্ছে যে এই পান্ডাপাড়া দুর্গাপূজা যে 50 বছর পূর্তি উপলক্ষে যে কমিটি তৈরি হয়েছিল, তারা একটা সিদ্ধান্ত নেয়, আমার ডাকনাম অপু, যে অপু যেহেতু এখান থেকেই নাটকটা ওর জীবনের শুরু করে 67 সালে, সেই জন্য আজকে আমরা একটা প্রচার করব শহরে যে অপূর্ব মুখোর্জী প্রায় 36 বছর পর এই মঞ্চে আবার আজকে সন্ধ্যায় অভিনয় করবে তার কালজয়ী নাটক অতীত বর্তমান। এই অ্যানাউন্সমেন্টটা হওয়ার ফলে দর্শকের সংখ্যা এত বিপুল হয়েছিল, যেটা হচ্ছে তার দুর্গাপূজা মণ্ডপের পাশেই হচ্ছে দত্তবাড়ি এবং সেই মাঠটা এখন পরিপূর্ণ নাই। তার পাশেই জয় এন্টারপ্রাইজ বলে একটা বিরাট বাড়ি হয়েছে। এই সম্পূর্ণটাই ফাঁকা ছিল, তিল ধরানোর জায়গা ছিল না এবং দত্তবাড়ির ওয়ালে, তারপর জানালার যে সানসেট থাকে, ছাদের কার্নিশে, নানা জায়গায়, ইভেন গাছের ডালে যতটুকু হাইটে মঞ্চটা পাওয়া যায় সেই অনুযায়ী গাছের ডালে পর্যন্ত মানুষ বসেছিল। এবং জলপাইগুড়ি হলদিবাড়ি যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কটা পুরো ব্লক হয়ে গেছিল, পুলিশকে সেটা পাবলিক সরাবার জন্য হিমশিম খেতে হয়েছিল। এরকম একটা পরিস্থিতি যখন আমরা নাটকটা করছি, তখন মাইক্রোফোন ব্যবস্থাটা দেখা গেল অত্যন্ত খারাপ এবং যেটা কল্পনা করা যায় না। তার যিনি এই মাইক্রোফোন ব্যবস্থাটা করেছিলেন, অর্গানাইজ করেছিলেন, তিনি, তার নাম ক্যাবা। ক্যাবা তো আমি জানতাম না বা আমরাও জানতাম না, কিন্তু লোকের চিৎকারের ঠেলে আমরা জানতে পারলাম যে ওর ডাক নাম ক্যাবা। কারণ লোকে চিৎকার করে বলছে, এই ক্যাবা, এই ক্যাবা, মাইক ঠিক কর, আগে তুই মাইক ঠিক কর।
তো অভিনয় ওর মধ্যেই আমরা করছি। অভিনয় করতে করতে এমন একটা সিচুয়েশন হলো যে আমাকে নাটক থামিয়ে দিতে হলো। থামিয়ে দিয়ে আমি দর্শকের কাছে হাত জোর করে বললাম যে মাইক্রোফোন ব্যবস্থাটা অত্যন্ত খারাপ, এর মধ্যেই আমাদেরকে নাটকটা করতে হবে। আমি গলার রক্ত না ওঠা পর্যন্ত দর্শক ভগবানদের সামনে সেই নাটকের অভিনয় করে শোনাবার চেষ্টা করব। তখন কিছুটা মানুষ থামে এবং মাইক্রোফোনটাও কিছুটা ঠিক হয়। এই অবস্থায় সেদিন আমরা এই অতীত বর্তমান নাটকটা করি, যেটা প্রগতি নাট্য সংস্থা 1976 সালে, এবছর তার 50 বছর আর কি, বয়সগতভাবে। কর্মগতভাবে কতটা শেষের দিকে আমি বলতে পারবো না, কিন্তু বয়সগতভাবে 50 বছর। এই 50 বছর উপলক্ষে আবার এই পুজোরও 50 বছর, একটা অদ্ভুত মিল। আবার আমার বয়সও 50 বছর, মানে এই তিনের সমন্বয়ে আজকে যেন আমি একটা আলাদা ধরনের, আমি এবং অশোকের নাম অবশ্যই বলতে হয়, আমরা দুজন এই যে যুগলবন্দিটা আমাদের, যেটা অশোক ছাড়া আর কেউ আমার সাথে এই অভিনয়টা অভিনয় করলে, যেমন শ্রীলিঙ্গ সূর্য নাটকে কণ্ঠস্বরের ভূমিকায় গৌতম বিশ্বাস ছাড়া আর কারোর সঙ্গে আমার যুগলবন্দি হয় না। কারণ যেই লেভেলের অ্যাক্টিংটা দরকার সেই লেভেলের অ্যাক্টিংটা অনেক সময় পাওয়া যায় না। তবু আমরা সেদিন নাটক করেছি, দর্শক উচ্ছ্বসিত হয়েছে। গ্রিন রুমের পেছন দিকে দুর্গাপূজার মঞ্চ, তো বুঝতেই পারেন যে কতটা হার্ড হয়। সেখানে দর্শককুল প্রায় উঠে জড়িয়ে ধরে নানা রকম তাদের অভ্যর্থনা, এটা কোনোদিন ভুলব না। এবং ভুলব না বলেই আপনাদের সামনেও সেই মৌলিক এবং ওই দিনের সেই অরিজিনালিটিকে বজায় রাখবার জন্য আমরা সেই দিনের যে পরিস্থিতিতে নাটকটা হয়েছিল, যে শব্দ, যে সাউন্ড, যে রিক্সার হর্ন, যে বাচ্চা কাচ্চার ক্যাচম্যাচ, এর মাঝখানে যে একটা থিয়েটার কী করে সম্ভব হয় করা, সেটাই আমরা একটা প্রমাণস্বরূপ রাখতে চাই। নাহলে আমরা একটা এডিটিং টেবিলে এডিট করতে পারতাম, অথবা আমরা ধরেন টাইটেল কার্ড এখানটায় নাই, এই টাইটেল কার্ডটা আমরা তৈরি করে নিতে পারতাম। কিছুই আমরা করিনি। কারণ কি, এটা কী করে সম্ভব হলো? কারণ কোনো মানুষজন 2-4-5টা ভিডিও টিভি মানে ক্যামেরা লাগিয়ে তারা শ্যুট করেছিল, আমাদেরকে জানায়নি। ফলত আমরা কোনো ডিরেক্ট করতে পারিনি যে এইভাবে করুন। দর্শকদের একটা ওপেনিং শট নিন, বা সমাপ্তিটা যেখানে নাটকটা হচ্ছে ঝাট করে সেইখানটায় কেটে না দিয়ে গুড বাই টু অল মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 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 এভাবে শেষ হলো না, করে কেটে গেল। এটাকেও আমরা ঠিক করতে পারতাম। হাওয়ার যদি সেই ভদ্রলোক, তার কাছে কৃতজ্ঞ, যদি সেই ভদ্রলোক সেইভাবে সেদিন রেকর্ডটা বা যারা করেছিল না করতো, তাহলে এই সংরক্ষণটা আমাদের হতো না স্মৃতি হিসাবে, যেটা আমরা উত্তরবঙ্গের মফস্বল শহরে বেশিরভাগ ক্ষেত্রে এই সংরক্ষণের ব্যাপারে আমরা অত্যন্ত উদাসীন। সেটা আমরা করতে পারতাম না। ওটা সম্ভব হয়েছে তার জন্য, আমি তার নাম জানি না, কিন্তু আমার তরফ থেকে আজকে আবার 21 বছর পর তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই নাটকে অভিনয় করেছিল অশোক হালদার এবং আমি অপূর্ব মুখোটি, রচনা, নির্দেশনা এবং অভিনয়ে অপূর্ব মুখোটি, আলো সুজিত সাহা, আর আবহাওয়া সঙ্গীত ছিল আমার বন্ধু প্রগতির অন্যতম সদস্য রণয়ন দাস। তিনি বর্তমানে আর ইহলোকে নেই, এই এবং বাদল বলে একটি ছেলে। আর যে মঞ্চটা, সেই মঞ্চটা সজ্জা করবার কিছু ছিল না, দুর্গা প্রতিমা যেখানে বসেছিলেন সেখানেই আমরা অভিনয় করেছি। অতএব একটা দুর্গা পূজার মণ্ডপ যা হয়, সেদিনের মঞ্চও তাই ছিল। অতএব এটা বলতে হয় মঞ্চসজ্জার দায়িত্বে ছিলেন পান্ডাপাড়া দুর্গা পূজা কমিটির সদস্যবৃন্দ।
আর একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে এই যে নাটকটা কেন আমরা এইভাবে রাখলাম, কেন এডিটিং টেবিলে গেলাম না, কেন ডাবিং করলাম না, কেন টাইটেল কাট করলাম না, কেনই বা শেষটা অত তাড়াতাড়ি হয়ে গেল, ঝট করে ক্যামেরা কেটে দিল, এই ত্রুটিগুলো যেগুলো রয়ে গেছে সেইগুলো, আর মাইক্রোফোন ব্যবস্থা তো আর বলবার দরকার নেই। এটাকে ধরে রেখে প্রগতির এই যে 50 বছর বয়স আর কি, এই বয়স উপলক্ষে আমরা এটা ইউটিউবে আপলোড করছি, এবং ইউটিউবে আপলোড করার পর আপনারা আশা করি আমাদের এই নাটকটি দেখবেন এবং নাটকটির সমালোচনা করবেন, নাটকটি ভালো না লাগলে গালমন্দ করবেন, কোনোটাতেই আমাদের আপত্তি নেই, কিন্তু একবার এটা বোঝবার চেষ্টা করুন, এটাই অনুরোধ, যে কোন পরিস্থিতিতে কীভাবে প্রগতি থিয়েটার, সেদিন প্রগতি নাট্য সংস্থা ছিল, পরবর্তীকালে যা প্রগতি থিয়েটার নাম হয়, এই দল কিভাবে সেদিন নাটকটা সফল করার ক্ষেত্রে সক্ষম হয়েছিল, যেটা মঞ্চে যখন আমরা হলে করি তখন বুঝতেই পারেন সমস্ত উপকরণ তো খুবই সুন্দর থাকে, ব্যবস্থাপনাও মোটামুটি জলপাইগুড়ি শহরে যেটুকু আছে সেটাই মেনে নিতে হবে, সেই ব্যবস্থাপনাও খুব সুন্দর থাকে, তার মধ্যে নাটক আরও কতটা সাকসেস হতে পারে, আরও কতটা মানে সাফল্যমণ্ডিত হতে পারে, প্রগতির যেমন 2 মহল, সম্রাট ও তৃতীয় কণ্ঠ, স্বীকারোক্তি, এরকম আমি কত নাম বলবো, মানে দীর্ঘ 1976 সাল থেকে 2019 পর্যন্ত আমরা চেষ্টা করেছি। 19-এও আমরা একটা নাটক ধরেছিলাম, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে করোনার জন্য আমাদের সেই নাটকটা বন্ধ করে দিতে হয়। নমস্কার। My kingdom! My kingdom! নাটক কখন শেষ হয়ে গেছে? পাত্র পাত্রী সবাই যে যার বাড়ি চলে গেছে, আরে মাঝরাতে মহিন চাটুর্য একা এই মঞ্চের উপরে দাঁড়িয়ে একটি একটি করে অভিনয় জীবনের 35টি বছর কেটে গেল। কি চেয়েছিলাম আর কি পেলাম? কেউ ওখানে বসে কাঁদে? আমি হরিহর, রামদাস হরিহর, তুমি এখনো এখানে বসে রয়েছো, বাড়ি যাবি কেন? সে আমার মনের কথা মরিন্দর, আপনাকে আমি কোনোদিন বলিনি, কিন্তু হ্যাঁ আজকে আমি বলব। আমার একটা দাদা ছিল, প্রথম যেদিন এই নাট্যশালায় এসেছিলাম এবং আপনাকে প্রথম দেখেছিলাম, সেদিন থেকে আমার মনের সমস্ত স্থান আমার দাদার স্থান দখল করেছেন আপনি। আমার দাদা একদিন খাদ্যের দাবিতে মিছিলে গিয়ে মারা গিয়েছিল পুলিশের গুলিতে। আপু সব কথা বাড়ি বাড়ি এই রঙ্গমঞ্চই তো আমার বাড়ি ঘর সবকিছু, তা যার জন্য বাড়ি যেতাম। জীবনটা যে এত জটিল তা আমি সব বাড়ি চলো, বাল্যকাল থেকে এই শিল্পের সংগ্রাম করছি, তারপর ধীরে ধীরে উত্তরণের পালা, তখন কি অভিনয়টাই না করতে পারতাম। দেওয়ালে দেওয়ালে পোস্টারে পোস্টারে লেখা থাকতো এই মহিন চাটুর্যের অভিনয়ের কথা। একখানা টিকিটের জন্য
মানুষের কত কাকুতি মিনতি, তারপর সবশেষে কত হাততালি, কত বাহবা, কত পুরস্কার, কোথায় গেল সেটা? আস্তে আস্তে গলার কাজ শেষ হয়ে গেল, বয়স বেড়ে গেল, একটা চরিত্রকে ভালোভাবে বুঝে রূপ দেওয়ার ক্ষমতা শেষ হয়ে গেল। মহিন চাটুর্যের বাজার শেষ। বুঝলে হরিহর, এই যতক্ষণ তোমার দেহ আছে ততক্ষণই তোমার কাজ। এই সমাজে কদর, এই মঞ্চে কদর, এই দর্শকের ভগবানের কাছে। কিন্তু যেদিন কচু পাতা সেদ্ধ দিয়ে ভাত খাবে সেদিন কিন্তু কেউ তোমার খোঁজ করবে না যে হরিহর বাবু আপনি কেমন আছেন। আর এই শিল্পীরাই প্রতি সন্ধ্যায় এইভাবে রং মেখে এই রঙ্গমঞ্চে এসে কেন আসে সমস্ত মানুষের মনে একটু আনন্দ দেওয়ার জন্য, আর এই সমাজকে পরিবর্তন করবার জন্য। কিন্তু এদের কারা আনন্দ দেয়? বাইরে থেকে ওপরের আবরণটা দেখে মনে হয় এরা না জানি কত শিল্পী। এগোজি করেছে এমন ট্যালেন্টেড। আপনি এই শিল্পীর জন্য আপনার সারা জীবন উজাড় করে দিলেন। আপনার মুখে এসব কথা শুনতে ভালো লাগে না বন্ধুরা। হ্যাঁ, আপনি বাড়ি চলুন, বিশ্রাম নেবেন। বিশ্রাম? হ্যাঁ, আজ আমার ফিরে আসা জীবনের সমস্ত দৃশ্যগুলো মনে হচ্ছে আমি কখনো হাসছি, কখনো কাঁদছি। কি আছে যদি কান খুলে একবার বলুন মহিলা, আপনি শুনবে? হ্যাঁ, তুমি শুনবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে তুমি তো বোধ হয় একমাত্র আমাকে বুঝতে পেরেছো। নাহলে এই মাঝরাতে রাত 3টার সময় তুমি আমার জন্য, এই মহিন চাটুর্যের জন্য তুমি বসে রয়েছো। এসো এসো বুড়িমা, তুমি 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 বসো। তখন আমার বয়স কত হবে? বড় জলে 9 কি 10। হঠাৎ বাবা মারা গেলেন, নেমে এলো আমাদের সংসারে। আর এরই মাঝে ছোটবেলা আমি খুব জেদি ছিলাম, আদর্শের জন্য আমি সব কিছু ত্যাগ করেছি। কারো কোনোদিন কোনো ক্ষতি আমি করিনি। তারপরে এরই মাঝে শিল্পের সাধনা ছাড়ি। সবসময় ভাবতাম মানুষ হিসাবে সমাজের প্রতি আমার একটা কর্তব্য আছে, কি উপায় আমি সে কর্তব্য পালন। আমি যে এই সমাজের একজন মানুষ হিসেবে এই সমাজের জন্য আমাকে যে কর্তব্য পালন করতে হয় তার উপায়টা আমি বেছে নিলাম নাটক, যার মধ্যে দিয়ে আমি সবাইকে আনন্দ যেন আমার হাসি পায়। এক একটা নাটক করেছি, তারপর দেয়ালে দেয়ালে পোস্টারে বড় বড় হরফে লেখা রয়েছে নাট্যকার, পরিচালক, অভিনেতা মহিন চাটুর্যের সুচিন্তিত প্রয়োগ বিন্যাসে অমুক নাটকখানি দারুণ ভাবে সার্থক। মাথায় চাপলো আবার নতুন নাটক করা যায়। এইভাবে বছরের পর বছর, মাসের পর মাস আমি নাটক করে গেলাম। জানো, ওই মাঝে মাঝে সমস্ত প্রবীণ আর নবীন নাট্যওয়ালাদের সাথে আমার দারুণ গল্প হতো। তাহলে আমি বলতাম, দেখুন নাটকটা হচ্ছে একটা বিজ্ঞান ভিত্তিক শিল্প, এরও গ্রামার আছে, এরও কলা কৌশল আছে, এরও শিক্ষার প্রয়োজন আছে। আরে আমাদের দেশে তো শুধু গ্রুপ থিয়েটারে গিয়ে নাটক করলে পরে নাটক শেষ হয়ে যায়, শিক্ষার প্রয়োজনীয়তা হয় না। হয় কি? নাচ শিখতে গেলে শিক্ষার প্রয়োজন, গান শিখতে গেলে শিক্ষার প্রয়োজন, তবলা শিখতে গেলে শিক্ষার প্রয়োজন। আজকাল সব স্কুলে বাবা মারা ওই ছেলে মেয়েদের আর্ট শেখায়, ওটা ওয়ার্ক এডুকেশনে আসছে, তার জন্য শিক্ষার প্রয়োজন। কিন্তু নাট্য শিল্প, যে শিল্প সর্বশিল্পের সমন্বয়ে তৈরি, তার জন্য শিক্ষার ঠিক জন্য যাই হোক, অবশেষে বাধ্য হয়ে পেটের তাগিদে প্রফেশনাল দলে নেমে চলে। এদিকে এসে আমি বহু যশ পেয়েছি, খ্যাতি পেয়েছি, অর্থ রোজগার গাড়ি করেছি, কিন্তু এত করেও আমি মনের শান্তি কেন? দেখো, প্রতিটি মানুষই চায় একটু স্নেহ, একটু ভালোবাসা। আমি সব করতে পারি, কিন্তু সেই মুখটাকে ভুলতে চাইলেও আমি ভুলতে পারি না। কোন মুখটা না? কে সে? আপনার কাছে কাঁচা পার হয়েছে,
কাজ কোনদিন জানতাম না। বলছি তখন আমার বয়স কত হয়, 24 কি 25 বছর। অভিনয় করতে করতে হঠাৎ পড়ে গেল একটি মেয়ে প্রেমে। দেখতে কি মনে হতো যেমন দেখতে মনে হতো জিনিস তার মুখোশ, চোখের তারায় হরিণের চঞ্চল দৃষ্টি, টিকালো নাক, সুদৃশ্য জলপ্রপাতের ন্যায় চিকুর নলায় রাত্রির গভীরতা, কিসব স্ফুরিত অঘোষকে যেন কামনা করছি। এ আমার নিজস্ব কথা। আমি কারো কাছ থেকে ধার করে যাচ্ছি। তাহলে আপনি বলছি মনের মাঝে ওকে আমি দেবীর আসন দিয়েছিলাম, ভেবেছিলাম কোনোদিন কিছু বলবো না, আছে একটা কিছু অঘটন হয়ে যায়, ভালোবাসা দূর থেকেই থাক। কিন্তু একদিন সাহস করে আমি বলেই ফেললাম, কেন বললেন? যেহেতু আমি উচ্চ বংশের জন্ম তখন কোনো ভালো চাকরি করতাম না, তারপরে আমি থিয়েটার করতাম। আর আমাদের সমাজ ব্যবস্থায় যে সমস্ত ছেলেমেয়েরা মঞ্চে থিয়েটার করে তারা তো একটা ঝুঁকা ক্লাউন। তারপর সৎ চিন্তা নিয়ে প্রকৃত ভালোবাসার কথা বলেছি, কখনো বলতে পারিনি দেখো তোমার আর আমার এই ভালোবাসাটা আজীবন অমর হয়ে থাকবে। চলো, তারপর জানতে পারলাম একদিন আমার অনুরাগ রঞ্জিত ওই ভালোবাসার গোলাপ পয়সার বিনিময়ে নিয়ে গেল। তার জন্য আমি দুঃখিত লোক। সে সুখে থাক, ভালো থাক, তাকে আমি চাইব। আর যাতে একবার তার অমঙ্গল হোক তাকে আমি চাইতে পারি। তার জন্য আমি দুঃখিত নই। সে সুখে থাক, সে ভালো থাক, কিন্তু আমি চাইবই। আর যাকে একবার ভালোবেসেছি তার অমঙ্গল হোক এটি আমি চাইতে পারি। তাই তো স্মৃতির মণি কোথায় রেখে দিয়েছি তার ভালোবাসার অপুরন্ত ফুল ধরি। এই তো আমার চলার পথে পাশ হয়েও অনুপ্রেরণার সোপান, একে মুছে ফেলে তাই তো সংসারই হয়ে পারলাম না। কিছু মানুষ তখন আমাকে বলতো, মহিলা আপনি না এবারে এই অভিনয়টা ছেড়ে দিন। অভিনয়টা ছেড়ে দিন। যে অভিনয় আমার রক্তে রক্তে শিরায় শিরায় ধমনীতে ধমনীতে মিশে গেছে, তাকে ওরা আমাকে ছেড়ে দিতে বলছে একটি মহিলার জন্য। ওরে আমার ভালোবাসা যে নিষ্পাপ, সেই ভালোবাসাকে সম্বল করে আমি যে আমার থিয়েটার জীবনে আরো এগিয়ে যাবো। তাই তো এইভাবে আমি আমার জীবনটাকে কাটিয়ে দিলাম। এগুলো ভাবলে আমি মানুষ করতে পারি না। বর্তমানে দাঁড়িয়ে অতীতের কথা নয় তো ভবিষ্যৎকে নিয়ে ভাবুন। ভবিষ্যৎ, হ্যাঁ আমার আবার ভবিষ্যৎ মরা হাতে কিন্তু সোলা, মরা হাতেও সব। হ্যাঁ এখনো অনেক কিছু করা যায়। তুমি বলছো আমি এখনো পারবো? হ্যাঁ তুমি বলছো এখনো আমি রঙ্গমঞ্চে বাংলার মানুষকে আমার নাট্যশিল্প দিয়ে আনন্দ দিতে পারবো, আমি ভাগ পারবেন, লোকশিক্ষা দিতে পারবো। হ্যাঁ নিশ্চয়ই তুমি একটা কাজ করলে হয় না? আজকে তুমি এই রাত্রিবেলা বাবা মঞ্চের মধ্যে দেখছি সব দায়িত্বপত্র ঠিক আছে, কোনো ব্যাপার না, মঞ্চ আমাদের ঠিক আছে, নাটক শেষ হয়ে গেলেও মঞ্চ এখনো সব ব্যবস্থা ঠিক আছে। এখন মাইক ঘুরে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমরা এই আজ রাত 3টের সময় এখন তুমি আর আমি মিলে আমার ভিতর থেকে সেই যে অভিনয়গুলো আছে সেই অভিনয়গুলো একবার খেয়াল নিতে। তুমি একটা কাজ করবে, পারবো? হ্যাঁ নিশ্চয়ই পাবেন, আমি বলছি আপনি পাবেন। তুমি আমাকে একটু জল খাওয়াবে? হ্যাঁ নিশ্চয়ই খাবো। একটু জল খাওয়াবে? Life is nothing but always fighting against the nature and society. God sent us in the world to work for others. রাশি রাশি
ধারা ধারা ধান কাটা হরমণি ধারা সরব করে কাটিতে কাটিতে ধান এই জল ছিলাম কতটা ডিম ছিল ছিল চাচা তাহলে এক কাজ করো, দেখো আমার থিয়েটার জীবন যখন শুরু হয়েছিল না, আমার থিয়েটার জীবন যখন শুরু হয়েছিল, আচ্ছা আমি দর্শকদের কাছে একটু অনুরোধ করছি, মাইক্রোফোন ব্যবস্থাটা অত্যন্ত খারাপ, সেই জন্য আমাকে গলার এক্সট্রিম পয়েন্টে যেতে হচ্ছে। আমি চেষ্টা করবো রক্ত না ওঠা পর্যন্ত চিৎকার করে বলতে, কিন্তু আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন, এটা আমার বিনীত দর্শক ভগবানদের কাছে অনুরোধ। নমস্কার। আচ্ছা একটা বিষয় আমি আপনাকে বলছি তোমাকে, সেটা হচ্ছে আমি যখন থিয়েটার জীবনটা শুরু করেছিলাম, তারপর যখন আমার থিয়েটার জীবনের প্রথম টার্নিং পয়েন্ট এলো, সেই সময় আমি একটি থিয়েটার করেছিলাম, তোমার মনে পড়ে কিনা জানি না, সেটা হচ্ছে উৎপল দত্তের রাইফেল নাটক। সেই রাইফেল নাটক আমি ব্রিটিশ সাহেব মেজর, ঠিক আছে, আমি সেই চরিত্রটা প্রথমে করবো আমাদের দেশের স্বাধীনতা, তুমি একটু দেখো তো সেটা হয়। ওকে ঠিক আছে, আমি করছি। এই মাইক্রোফোনটা একটু এখানটা, এই মাইক্রোফোনটা এখানে বন্ধুগণ, আপনারা আমাকে এখানে দেখেছিলেন পুলিশের কর্তা, কিন্তু সেই পুলিশের কর্তা ছিল চরম অত্যাচারী এবং নৃশংস। আমার সেই অত্যাচার এবং নৃশংসতা ছিল তাদের বিরুদ্ধে যারা খুনোখুনির পথে ভারতবর্ষের স্বাধীনতা দেখবার ভাবছিল। কিন্তু আজ যে স্বাধীনতা এসেছে, সে স্বাধীনতা এসেছে অহিংসার মাধ্যমে, বন্ধুত্বপূর্ণ। মাউন্ট বেটনের মতে এ স্বাধীনতা এসেছে বিনা রক্তপাতে, বন্ধুত্বপূর্ণ। আর আমি যখন দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে ব্রিটিশ পুঁজি কমে যাওয়ার বদলে সেটা 6 গুণ বেড়ে যাচ্ছে, তখন তো আমি এজ এ মেজর ইনকাম বলতেই পারি যে স্বাধীনতা আমাদের কোনো আপত্তি থাকতে পারে না। আর এসে যখন দেখছি যে স্বাধীনতা সভার আমার চরম অত্যাচারী পুলিশ অফিসার মানিক সেন স্বাধীনতা সভার সভাপতি, আর জমিদার সুগম কৃষ্ণ চৌধুরী হচ্ছে কংগ্রেসের সভাপতি, তখন তো আমি আরো নিশ্চিন্ত হয়ে বলতে পারি এ হেন স্বাধীনতায় আমাদের কোনো আপত্তি থাকতে পারে না। তাই আমি কলকাতা থেকে এই স্বাধীনতা সভায় যোগদান করতে এসেছি। মাফ করবেন, আমি তো যে স্পষ্ট বক্তা, এ হেন স্বাধীনতায় আমরা ব্রিটিশ গভর্নমেন্ট দারুণ ভাবে আনন্দিত। নমস্কার। কথা বলে এটা তোমাদেরও ভাঙা ভাষায় ঠিক বলতে পারে না, ভাঙা ভাঙা। যাই হোক শোনো, আচ্ছা তুমি আমরা একটা নাটক দেখলাম, ওই নাটকটা কথা তোমার মনে করছি 500 জন্য বলে একটা নাটক, সেই রবীন্দ্র ভট্টাচার্য লেখা, ওই কল্যাণবাবু কোনো স্ত্রীকে হত্যা করেছিল, আমি কি পারবো? আরে বাবা, কন্ট্রাক্টর সব কিছু করেছিল না, রাত ভোর হয়ে আসছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। তুমি অভিনয় কি চাও? চাই প্রতিশোধ। আমাকে ক্ষমা করো অভি, আমাকে ক্ষমা, আপনি আমাকে ক্ষমা করেছিলেন যেদিন আমি আপনার পায়ে ধরে বলেছিলাম, বললাম দা আপনি আমাকে ক্ষমা করুন, আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে চাই, আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা করো অভি, আমাকে ক্ষমা করেছিলেন। যেদিন আমার বোনের ইজ্জত আপনি নিয়েছিলেন, সেদিন আমার বোন আপনার পায়ে ধরে বলছিল, বললাম না আপনি আমাকে ক্ষমা করেন, সেদিন তুমি আমাকে ক্ষমা করেছি। আমাকে ক্ষমা করো অভি, আমাকে বাঁচতে হবে, আমাকে ক্ষমা করো অভি, এখনো
এখনো সেদিনে বিমোচনা আছে। অসুবিধা হয়ে যায়। আচ্ছা কি ওখানে হ্যাঁ হ্যাঁ, রতন কর বসে বাচ্চাগুলোকে নিয়ে বাস কর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা লিস্ট নেই, কালকে মতো হচ্ছে না। আমি তোকে তোকে ডাকলে আছি থেকে আমি তোকে পথে দিকে চাকরিতে দাঁড়িয়ে আছি শিশুকে কেন নিয়ে যাচ্ছে ওকে খোলা আকাশের তলায় বাঁচতে অদ্ভুত অদ্ভুত মহিলা সত্যি। এখন একটু বয়স বাড়াতে নিশ্চয়ই তোকে মনে হচ্ছে আপারে করে। হ্যাঁ নিশ্চয়ই পারবো। আচ্ছা শোনো শোনো, আর তুমি 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 আমাকে ওই ইয়েটা মনে করো না, ওই ওটা যদি বলে আরেকজন মানুষ মনে করো না। আচ্ছা আপনি দুই হন না। হ্যাঁ হ্যাঁ তুমি চলে যাও। শুনে যাচ্ছে আমি যাবো। ওই মনু আমি যখন সিগারেট আনতে পাঠিয়েছিল আমাদের ভাকুর দোকানে মনে পড়ে না তোমার? হ্যাঁ হ্যাঁ পড়ে গেছে। অবশ্য আমি একবার ওই বীরেন্দ্রা অ্যাবসেন্ট থাকাতে আমি বলছিলাম আচ্ছা করুন। ভগবান अच्छा फूलेर मतो लेकिन कुत्तार घरे केन पड़ल और हमाके शक्ति दिले तो सत्य करे ना केन भगवान सत्य करे सुबह ललुआ मनुआ के किधर पड़ दिबे भगवान चाशनी से हमार आगे कथा जवाब कोनो पाइनी तुम्हारे कथा जवाब दे एखोनो नीच जागी गए जवाब दिवा दरकार मने आछे ना फिर हमारे सामने चेता जब साला चुप मेरे हमार सब कथा सुनছিলি नींद आसे नहीं निदा से नहीं सर निदा से नहीं अरे सुनो मल्ला के सामने भाकुर दुकाने पाठावा ने कुछ सिगरेट भाकुर दुकाने सिगरेट आनते अबे ठाकुर दुकान तो जरूर बंद हाँ इतना रात में वो क्या खुला रहेगा अरे ललुआन नाम सुनने पड़े वो भाकुर बुद्धू सब साला घूमते का चिट्टे उठ गए बुझे जा 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 अबे ललुआ रंजन सन्नर कबे एक काल परसों तो जरूर আসবে না लेकिन दिन कब আসবে वो हम जानी জানিস জানিস না যা अबे दुबक माल छोड़ अरे वो खाना खाना बोतल दे लो वन में की बोतल की पट्टी मार के की पट्टी थोड़ा बिजली बीजेली थोड़ा बीजेली वो खाना खाना बोतल ले लो वन में पानी भेजे के गाल दिखते चाहिए দুজনের মাল তুই একা ফিরিস आज हमारा आउट दरकार छिलो आज हमारा जानवर दरकार हलो साला हमला मानुष का जानवर अपना साला जानवर भी कम रहते जाने कम मारते जाने बुझे लेकिन हमरा साला से गोट तक जानी गोट जेमन साला तुई সমাজ কে বাত বলালো এই কথা বলে তোর বাপ রঞ্জন বাবুকে হটানোর চেষ্টা করি আমার সামনে নয় अच्छा साला তাই কথা আমরা যা সালা তাই করে যারা শোন
আর ছোনের লাল এক গামলাতে এসে জল খাবে। মার হাব্বা। দারুণ দারুণ মনিদা, সত্যি আপনি এখনো সেই সেদিনের হাসি আসতে পারছেন। আচ্ছা আচ্ছা, একটা ছোট্ট নাটকের কথা মনে করছে না? ছোট্ট একটা ভিডিও, ওই সেই ঘুরলে দেখে কি যখন ষড়যন্ত্র শিকারে আলো, আচ্ছা তখন তার অভিন্ন হৃদয়ের মধ্যে যখন কোনের সঙ্গে প্রাসাদ থেকে পালিয়ে যেতে পারে, তখন সেই শরীরের সাথে তার একটা কথাবার্তা দেখি তো পুরো বয়স তখন বৃদ্ধের দিকে চলে গেছে। চম্পচরটা আসবে একটু চেষ্টা করছি। তুমি একটু সময় দেবে? হ্যাঁ I'm not a coward, but I just want to live. Life is so hardly passing in my mind of God, and I have tasted only. Look out the window at the fairy land of mountains, and the forest up and down. Wherever in Venus students, I only in there. And it seemed like a magic city to me, and other wonderful cities of this world that I never seen. Why I just wanted it? Think of it, here am I, I'm talking to you as you have stuck the guns of times in this very old room, and tomorrow a cat to be started will be washing up and just staying in that corner. I think it will probably be in that corner, in that corner. অপূর্ব অপূর্ব মহিলা, হ্যাঁ সত্যি বলছি। এখন অনেকটা সময় হয়ে গেছে বুঝেছি, আমাকে আর কিছু। আচ্ছা আপনি একটা কাজ করেন, ওই যে শাহজাহান নাটকে জিএল রায় লেখেছে শাহজাহান নাটক, তাতে অভ্রজীবের যে চরিত্র অভিনয় করছে, মনে আছে? ওই যে সবাইকে হত্যা করে একাকি ঘরের করে বসে ভাবছে, সেটা করেছে, সেটা কি ঠিক? সব ভুল? হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু তোমার ব্যবস্থাপনাটা যেভাবে এখন অতটা সাজানো আছে না, হ্যাঁ সবচেয়ে সমস্যা কলেজে দেখা যাক হয় কিনা। ঠিক আছে, তুমি মোমবাতিটা একটু জ্বালাও, তাড়াতাড়ি করো। লাইফগুলোকে তুমি আস্তে আস্তে দিন করে মেরে লাইফটাকে একটু দিতে ভালো তো, সুস্থ ভালো তো সুস্থ। এরাই হচ্ছে প্রকৃত করেছি খাওয়ানোর জন্য, যদি অন্য উপায় সম্ভবত দেখি তোর মধ্যে চিন্তাকে দূর করতে পারছি না। ওই দাঁড়াচ্ছি নসি সুজার রক্তাক্ত দেহ মুরাদের কলঙ্ক ওই আমাকে ওরা ঘিরে রাখছে। কি তোমরা বারবার আমার জাগ্রত তন্দায় এসে দেখা দিয়ে দাও, চলে যাও। কি বলেছে, কি বলেছে? মহিচারুচের পুতুয়া শেষ, মহিচারুচের পুতুয়া অমর। সবকিছুর প্রস্তুতি এভাবে তবু হ্যাঁ ঠিক বলেছ। আমার আমার কেন জানি মনে হচ্ছে আমি এখন ওই বাংলার বুকে কিছু কিছু কাজ করতে পারবো। এই 60 বছর বয়সেও বাংলার বুকে কিছু কাজ করতে অবশ্যই পারবো। আমি আবার আসবো। হ্যাঁ হরিহর, আমি আবার আসবো নতুন চিন্তা নতুন ভাবনা নিয়ে এই বাংলার রঙ্গমঞ্চে আমি আবার আসবো।
আর আর একটু বাড়ি পৌঁছে দেবো। আর তো কেউ নেই, আমি বড় একা, শুধু একা। আমি মরে গেলে আমার মুখে পুরো জল কেউ নেই। বাড়ি চলো বাড়িতে এগিয়ে বাড়ি